নমস্কার। আজকে বলবো জামদানির কথা। আর জামদানি বলতেই প্রথমেই মনে হয় ঢাকাই জামদানি। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী, তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। এই কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথের বাঁশির থেকে একটি অংশবিশেষ পড়লাম। যখন প্রেমিকা বা গৃহিণী অপেক্ষারত, সেখানে রবীন্দ্রনাথও কল্পনার চোখে দেখেছেন যে তিনি পরে আছেন ঢাকাই শাড়ি। জামদানি কথাটির মানে জাম মানে ফুল, দানি মানে ফুল যেখানে রাখা হয়, ফ্লাওয়ার ভাস, সেই থেকে এসছে। যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন জামদানি সাধারণত ফুল, লতা পাতা, কখনো বিভিন্ন ধরনের বুটি, এই মোটিফ নিয়েই তৈরি হয়েছে। যদিও যুগে যুগে জামদানি শাড়ির ধরন, তার বুননের আঙ্গিক সমস্ত বদলেছে, কিন্তু তাও জামদানি শাড়ি খুব বিশেষভাবে নিজের একটা স্বাতন্ত্র্য ধরে রাখতে চেয়েছে। প্রথম এই ঢাকাই জামদানি বোনা শুরু হয় বাংলাদেশে, ঢাকাতে কিন্তু নয়, ঢাকাটা যেহেতু বড় শহর ঢাকাই হিসেবেই পরিচিত হয়েছে, কিন্তু ঢাকা থেকে একটু দূরে বাইরে 2-3টি গ্রামে ঢাকাই শাড়ি তৈরি হয়। তারপরে সেই শাড়ির প্রচুর প্রচার হয় এবং সাধারণত সম্ভ্রান্ত ঘরের মা, বউ, মেয়েরা পরতেন ঢাকাই জামদানি। তারপরে আস্তে আস্তে এই ঢাকাই জামদানি বোনা পশ্চিমবঙ্গেও শুরু হয় এবং একটা সময় বিতর্কতেও দুই দেশ অংশগ্রহণ করে যে জামদানিটা পশ্চিমবঙ্গের না বাংলাদেশের, না কে এটার ঐতিহ্যটাকে দাবি করতে পারে। তো যাক, আমরা সেই সমস্তর মধ্যে যাব না। দু জায়গাতেই জামদানি তৈরি হয়, অবশ্যই ঢাকাতে আগে তৈরি হয়েছে, কিন্তু শিল্পকে তো এক জায়গায় সবসময় আটকে রাখা যায় না। শিল্পীরা একে অন্যের থেকে শেখে আর সেটাকে অন্য জায়গায় ছড়িয়ে নিয়ে যায়। ঢাকাই জামদানি কিন্তু বা জামদানি শাড়ি হাতে বোনা যেরকম হয়, তেমনি আবার মেশিনেও বোনা হয়। আমি এটাও বলবো না যে হাতে বোনাটা ভালো না মেশিনে ভালো, কারণ দুটোই শিল্পীরা করছেন এবং তাদের ভালোবাসা দিয়ে করছেন। যেটা তফাৎ সেটা হচ্ছে চেনাটা দরকার। যদি হাতে বোনা জামদানিটা দেখেন, সামনের থেকে দুটো একদম একরকম লাগবে, কিন্তু যদি উল্টে দেখেন তাহলে দেখবেন হাতে বোনা বা তাঁতে যে বোনাটা হয়, হ্যান্ডলুম, তাতে একটা সুতোর টানায় একটা পুরো মোটিভ তৈরি হয়। সুতোটা একদিক থেকে যায়, আর একদিক থেকে ফেরে, আবার যায়, আবার ফেরে, এইরকম করে পুরো একটা মোটিভ তৈরি হয়। সেটা যখন তাঁতে বোনা হয়, মেশিনে বোনা হয়, তখন ওই একই সুতোর টানাটা ফেরে না, ধারটাতে কাটা থাকে। তো ওই কন্টিনিউয়াস যে বুননি, সেইটা কিন্তু হ্যান্ডলুমে হয়। আর একটা খুব আশ্চর্যের ব্যাপার, সেটা হচ্ছে এই জামদানি শাড়ি যখন তাঁতিরা তৈরি করেন না, তারা কিন্তু কেউ শাড়ির ওপরে ডিরেক্টলি পেন্সিল দিয়ে এঁকে তারপরে বুনছেন সেটা করেন না। তো বুননির বা সুতোর দাগ বা সুতোর কাউন্ট করে করে এই ডিজাইনগুলো ওনারা ফুটিয়ে তোলেন। তারপরে যত সময় গেছে ঢাকাই জামদানির বিভিন্ন ধরনের রং এসছে। এখন অনেক রকমারি রং পাওয়া যায়, সেলফ কালার পাওয়া যায়, মাল্টি কালার পাওয়া যায়। সেই জন্য
যে যেরকম পছন্দ করেন বা যে যেরকম ভাবে শাড়িটাকে পরতে চান, তিনি সেরকম ভাবে একটা পছন্দের শাড়ি কিনে নিতে পারেন। আর একটা যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে ঢাকাই জামদানি একটা সময় সম্ভ্রান্ত ঘরের মায়েরা বউয়েরা পরতেন। এখন কিন্তু ঢাকাই জামদানি অফিস কাছারি বা আর একটা জায়গায় আমি নিজে প্রচুর ঢাকাই জামদানি পরি, সেটা হচ্ছে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলে। কারণ ঢাকাই জামদানির মধ্যে একটা ঐতিহ্য আছে, একটা সম্ভ্রম আছে, আবার কীরকম যেন আমাদের সবার সঙ্গে মিলে যাওয়ারও একটা প্রয়াস আছে বলে আমার মনে হয়। আর একটা জিনিস আমি বলবো, ঢাকাই জামদানি দেখলে আমার যেটা মনে হয়, এটা একদমই আমার নিজের অনুভূতি, সেটা হচ্ছে একটা ইমপ্রেশনিস্ট আর্ট যদি আপনারা দেখেন, সেটা কাছের থেকে দেখলে মনে হয় যেন আচ্ছা কতগুলো শুধু রঙের দাগ দেওয়া রয়েছে, কিন্তু যখন আপনি সেই ছবিটা দেওয়ালে ঝোলানো এবং আপনি কয়েক ফুট দূরে চলে গেলেন, তখন ওই ছবিটা যেন প্রাণ ফিরে পায়। সেই ইমপ্রেশনিস্ট আর্টের সঙ্গে আমি কোথায় একটা জামদানির মিল খুঁজে পাই। জামদানিটা যখন সামনে দেখছেন, একটা বুটি বা একটা চৌকো বা একটা গোল বা একটা লম্বা টানা রেখা, কিন্তু যখনই দূরে সরে যাচ্ছেন, ওই পুরোটা একটা ছবি হয়ে উঠছে। সেইখানেই আমার মনে হয় জামদানির যে আভিজাত্য, এত বছর ধরে জামদানি আমাদের ভীষণ কাছের এক শাড়ি হয়ে রয়েছে, সেখানেই তার শিল্পকলা। আর একটা হচ্ছে জামদানিতে এখন জরির বুটিও ব্যবহার হয়, যেমন আমার এই শাড়িতে আমি যেটা আজকে পরে আছি, তাতে যেরকম সুতো আছে সেরকম জরির বুটিও আছে। আবার জামদানির সঙ্গে একটা হচ্ছে ব্লাউজ পিস সাধারণত আসে না, তো সেই জন্য বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ব্লাউজের সঙ্গে জামদানি শাড়িটাকে পরা যায়। আর এমনি সাধারণভাবে তো পরাই যায়, যেটা আমি পরেছি, এটাকে আবার সবাই দেবদাস স্টাইল বলে খুব এখন পপুলার হয়েছে। তেমনি আবার অফিস যাওয়ার সময় আমরা যেভাবে পরি সেইভাবে প্লিট করেও শাড়িটা পরা যায়। আগেই যেটা বললাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ে বাড়ি, বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়া, স্কুলে পড়াতে যাওয়া, অফিসে যাওয়া, সব জায়গাতেই জামদানি পরা যায়। আশা করব আপনাদের সবার সংগ্রহে এক বা একাধিক জামদানি আছে, আমার তো আছেই। হাতে বোনা জামদানিও আছে, মেশিনে বোনা জামদানিও আছে। আর অনেক আগে প্রথম যখন জামদানি শুরু হয়, তখন কটনের ওপরে তৈরি হতো, তারপরে আস্তে আস্তে মসলিনের সুতো, রেশমের সুতো সব রকমই ইউজ হয়েছে। আর ইদানিংকালে অনেক বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, যেখানে জামদানির ওই স্টাইলটাকে তুলে আনা হচ্ছে। মটকা বা মসলিনে তো আগেও হতো, এখন মটকাতে প্রচুর জামদানির কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়। তো সেই জন্য শিল্প তো থেমে থাকে না, শিল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকে, আর সেটা চলেই যাচ্ছে। তো আশা করি আপনারা, যদি জামদানি কারোর না থেকে থাকে, আপনারা একটা জামদানি সংগ্রহ করবেন আপনাদের পছন্দের বুটিক থেকে বা আপনাদের পছন্দের শাড়ির দোকান থেকে। For my non-Bengali friends who actually didn't grow up in Bengal or Bangladesh, Jamdani has originated from a couple of villages near Dhaka. The name Dhakai Jamdani became popular because Dhaka was a capital of Bangladesh, and it started in undivided India, but then that art of weaving Jamdani also came to West Bengal. So in West Bengal, in Fulia district, there is also Jamdani weavers who makes this sort of sari. It used to be cotton, but then eventually it's been done on muslin and other resham thread. Also, the difference between hand woven jamdani and a machine woven jamdani is very,
very distinct. You won't see the difference if you are looking at the sari from the right side. But if you turn it, then in the hand woven sari, you will see that one thread goes along in one direction, comes back in another direction, again goes back and comes back. This whole weaving, a whole motif is made of one thread. Whereas when it's done in machine, then the thread is not continuous. It's it's trimmed at the end, and sometimes if you look carefully, you can see that the the cut of the or the trimming is not clean enough, so you can sometimes turn it around and you can see the leftover. That doesn't mean that one is better or one is worse. I love both, I have both. It just depends on the color and the design that I like. But it's important to know, because the time it takes to make it hand woven versus machine woven makes a difference. There used to be some debate between the origin of Jamdani Shari, which country between India and Bangladesh, who should claim the legacy. And actually until recently that has been settled, and of course Bangladesh is the origin of Dhakai Jamdani. However, in West Bengal, in Fulia, many weavers also they make Jamdani. And in recent years, in addition to cotton, the Jamdani style of design and those typical Jamdani patterns are being adopted in Matka silk and other sort of fabrics, which are also fantastic. And one thing I always feel when I look at a Jamdani sari, if you look at an impressionist art, if you go close, you only see patches of colors, right, which are nice. But if you move a few feet away from that painting, then all on a sudden it becomes a whole portrait. So that's what I feel about Jamdani. If it is a folded Jamdani, you look and okay, there is a pattern of square and round and lines and all that. But when you open the sari or you wrap the sari around, then all on a sudden it becomes like a poetry. And a Dhakai Jamdani is a traditional one which used to adorned by really a little bit upper class women in Kolkata or Bangladesh. But then it became much more popular, and it's a perfect attire to wrap if you are going to a puja, a biye bari. And another place I like to wear Jamdani to is a concert, a cultural event, because Jamdani reminds me that it is for everyone, and it reminds me of home. It reminds me of Kolkata or India. So I hope you all have more than one Jamdani. If not, try to get one for your collection, and I'm sure you will fall in love with Jamdani. Thank you so much for watching.